প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পাকা চুল দূর করার উপায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর ফারিয়াল হক একজন স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট। তিনি কিংস কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল ডার্মাটোলজির উপর মাস্টার্স করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্কিন ও স্কিন সার্জারি এবং অ্যাস্থেটিকের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি 10 বছরের উপর এই সেক্টরে কাজ করছেন। বর্তমানে তিনি ডিএফএইচ স্কিন সলিউশনের সিইও এবং স্কিন স্পেশালিস্ট ও ডার্মাটো সার্জন হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে পাকা চুলের সমস্যা অনেকেরই রয়েছে। সাধারণত আপনাদের চেম্বারে কোন বয়সী রোগীদের বেশি দেখতে পান যারা এই পাকা চুল নিয়ে আসে? এই টপিকটা অনেক আউটবার্স্ট, মানে এত বেশি এটা মানে মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে আমি এই সেক্টরে মোর দ্যান 10 ইয়ার্স আমি কাজ করছি স্কিনের সেক্টরে। বাট আমি এই যে কোভিডের পর থেকে ধরেন এই 3-4 বছরে আমি যেই পরিমাণে অল্প বয়সে আসা পাকা চুলের সমস্যা নিয়ে আসা রোগীদের দেখছি, এর আগে আমি এত দেখি নাই। এবং বয়সটা বলতে পারেন আপনি একেবারে 25-এর পর থেকে শুরু করে ইভেন আমাদের কাছে 23-24 বছরের মেয়েরাও বা ছেলেরাও আসছে পাকা চুলের এই সমস্যাটা নিয়ে। এই যে কম বয়সে পাকা চুল হচ্ছে, কেন হচ্ছে এমন? সত্যি কথা বলতে তো জেনেটিক্স একটা খুব বিশাল ভূমিকা পালন করে। যদি কারো ফ্যামিলিতে বাবার সাইডে বা মায়ের সাইডে এমন হয় যে অনেক অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো এটা আপনি ডিনাই করার কোনো ওয়ে নাই। এটার আসলে কোনোভাবেই কোনো চিকিৎসা বা কোনো কিছুই আপনি করে এটা থেকে রেহাই পাবেন না যদি এটা জেনেটিক্স হয়ে থাকে। জেনেটিক্যালি ছাড়াও এখন যেটা সব থেকে অ্যালার্মিং সেটা হচ্ছে যে আপনার জিন এররটা আসলে না, এটা মিথাইলেশন এই প্রবলেমটা হচ্ছে। এটা আসলে মেডিকেল টার্মে না বলে আমি যদি সহজে বোঝানোর জন্য আমি বলি আপনাকে, হ্যাঁ, যে ধরেন তেলের খনি থেকে আপনি তেল উত্তোলন করছেন, উত্তোলন করে কি আমরা সাথে সাথে ইউজ করতে পারছি? নিশ্চয়ই না। এর মাঝে একটা রিফাইনারি ফ্যাক্টরি কাজ করছে, এখানে তেলটাকে রিফাইন করে তারপরে কিন্তু আমাদের ব্যবহারযোগ্য উপযোগ্য করা হচ্ছে। এখানেও কিন্তু এই জিন এরর বা মিথাইলেশন যে প্রসেসটা আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত যে প্রসেসটা, এখানে যে এররটা হচ্ছে, যে ভুলটা হচ্ছে, এটা আসলে অনেক ক্ষেত্রে কারণ জানা নেই। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আজকাল আমাদের এই আধুনিক জীবনে স্ট্রেসের জন্য স্ট্রেস এত বেশি ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে যে জেন এররটা হচ্ছে। এর ফলে আমরা যত খাবারই খাই না কেন, খাবার খাওয়ার ফলে আমাদের যত রকমের ভিটামিনস, মিনারেলস যা যা কিছু আছে না, এটা কিন্তু শরীরে সব প্রপারভাবে অ্যাবজর্ব হতে পারছে না অথবা অ্যাক্টিভেট হতে পারছে না এই মিথাইলেশন এররের জন্য বা এই জিন এররের জন্য। সো এটা আসলে মেইনলি এখানে আমি বলবো যে সম্পূর্ণটাই লাইফস্টাইলের একটা ভূমিকা আছে। বিশেষ করে স্ট্রেস, অনেক বেশি স্ট্রেস এবং যাদের ঘুম অনেক কম হয়, সেই ক্ষেত্রে শরীরে এই পরিবর্তনটা দেখা দেওয়া শুরু হয়েছে। এখন এই পরিবর্তনের ফলে যেটা হচ্ছে যে ধরেন চুল পাকার অন্যান্য জেনেটিক্স ছাড়া অন্যান্য মেজর কিছু কারণের মধ্যে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি। সো ভিটামিন ডেফিসিয়েন্সির মধ্যে স্পেসিফিক্যালি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সো ভিটামিন বি কমপ্লেক্সের এই পুরা ভূমিকাটা আমাদের কিন্তু মানে প্রতিটা ভিটামিনই কিন্তু বেশিরভাগই খাবার থেকে আসে, ভিটামিন ডি বাদে। সো এই যে খাবার থেকে আসছে, আমরা খাবার খাচ্ছি ঠিকই, কেউ যদি বলে যে না আমি লাইফস্টাইল ঠিক রেখেছি, আমি প্রপার ডায়েট করছি, তারপরও কেন আমার চুল আগে বেশি পাকছে, এখানে দেখবেন যে ওনার শরীরে যে চেঞ্জটা এসছে এটার মেইন কারণই হলো এই জিন এরর বা মেথাইলেশন ডিফেক্ট। সো এটার জন্য অ্যাকচুয়ালি ভিটামিন ডেফিসিয়েন্সির যে দায়টা করছি এটা তো আছেই, সাথে আমি যদি বাহ্যিক কিছু কারণ বলি, বাহ্যিক কারণের মধ্যে অবশ্যই আমরা প্রচুর পরিমাণে হিট ইউজ করি চুলে এবং প্রচুর কালার এখন ইউজ করা হচ্ছে, চুলের হেয়ার প্রোডাক্টস প্রচুর পরিমাণে মানুষ ইউজ করছে। এই বাহ্যিক কারণেও কিন্তু চুল পাকার এই ইস্যুটা আমরা এখন দেখতে পাচ্ছি অকালে, মানে অনেক অল্প বয়সে। যারা আসলে মিডিয়াতে কাজ করছেন, বিশেষত নারীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই চুল পাকার সমস্যা পাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে আসছে মিডিয়াতে যারা কাজ করছে, কারণ অনেক লাইটের নিচে কাজ করছে। তারপরে ধরেন যারা প্রতিনিয়ত হেয়ার স্টাইল করছে, প্রতিদিন এভরি সিঙ্গেল ডে তাদেরকে হেয়ার ড্রায়ার ইউজ করা লাগছে এবং
প্রচুর হেয়ার কালার করছে তাদের ক্ষেত্রে এই যে অনেকে যেটা করেন যে আমরা গ্রে হেয়ার চাচ্ছি বা এখন একটা ট্রেন্ড চলে আসছে, সো এই হেয়ার কালার, এই প্রোডাক্টস এবং প্রচুর পরিমাণে হিট স্টাইলিংয়ের জন্য এই মিডিয়ার যে পার্সনগুলো এনাদেরকেও আমি অনেক আমাদের চেম্বারে অনেক বেশি পাওয়া যাচ্ছে, এই অকালে চুল পাকা নিয়ে আসছে। অনেকে তো আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, পাকা চুল নিয়ে থাকছেন যে এভাবেই থাকবে, অনেকের বংশগত সমস্যা রয়েছে, তারা আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? অ্যাকচুয়ালি যাদের বংশগত সমস্যা রয়েছে, এটা তো আমি ফার্স্টে যেটা বললাম যে এখানে আসলে করার কিছুই নেই, জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া সেটা করে হয়তো বা কিছুটা ডিলে করা সম্ভব, বাট জিনকে আমরা কখনোই ডিনাই করতে পারবো না। যেটা আমার বংশগত, আমি যে জিন নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, সেই বংশগত রোগ আমি কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা সম্ভব না, সেটাকে ডিলে করা কিছুটা পসিবল, ওই যেটা বললাম যে লাইফস্টাইলের মাধ্যমে। সো আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম, আপনার প্রপার ডায়েট থাকতে হবে, এই যে আমরা বাইরে ফাস্ট ফুড খাই, বাইরের আনহেলদি খাবারগুলো বেশি খাই, এগুলো যাতে অ্যাভয়েড করা হয়, বাসার রান্না করা খাবার যাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ফলমূল শাকসবজি এগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন পাবো, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি হয়, এই দুটো মেনটেন করলে আসলে এটাকে একটু ডিলে করা পসিবল হয়ে থাকে আর কি। যখন পাকা চুল হয়ে গিয়েছে সেটি কি আসলে দূর করা সম্ভব কিনা? বলবো না যে 100%, বাট এটা অনেক টাফ। এটার আসলে সেই রকম কোনো চিকিৎসা নেই, বাট ইলেকট্রোলাইসিস একটা প্রসিডিউর আছে, আইপিএল আছে, লেজার, এগুলোর মাধ্যমে করা হয়। বাট সেটা যদি খুবই অল্প সংখ্যক হয়, যেমন ধরেন অনেক অল্প বয়সী ছেলেরা আমাদের কাছে আসে, মুখে দাড়ি, হয়তোবা দাড়ির জায়গাতে কিছু কিছু জায়গায় 3-4টা দাড়ি হয়তোবা পেকে গেছে, বা 4-5টা, বড় জোর 10টা ধরেন, তখন আমরা যেটা করি যে একটা সুয়ের মতন ইনস্ট্রুমেন্ট আছে, ওই প্রতিটা দাড়ির গোড়াতে ওই সুয়ের মতন ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে ইলেকট্রোলাইসিস একটা প্রসিডিউর আছে, ওই মেশিনটার সাহায্যে ইলেকট্রোলাইসিস করে ওই হেয়ার ফলিকলটাকে পুরাপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়, এবং ওখান থেকে আর হেয়ার গজাবে না। সো এখন এটা চিন্তা করে দেখেন, ইমাজিন করেন যে যদি কারো 10টা দাড়ি চলে গেল, সো ওখানে কোনো কিছু যায় আসে না, কিন্তু যদি এটা অসংখ্য পরিমাণে হয়, যদি আপনার মাথায় হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইসিসটা করাটা বুদ্ধিমানের না, কারণ আপনার একই সময় তো আপনার চুলটা খালি হয়ে যাবে, সো ওই জায়গায় বল্ড এরিয়া দেখা যাবে। সো ইলেকট্রোলাইসিসটা আমি বলতে পারি যে ধরেন 30-35% কাজ করে, এবং এটা মাল্টিপল সেশনস লাগে। সো ইলেকট্রোলাইসিসের মাধ্যমে যেটা হয় যে পাকা চুলের পুরা গোড়া থেকে হেয়ার ফলিকলটাকে আমরা পুরি একদম নিষ্ক্রিয় করে দেই, ওখান থেকে আর হেয়ার গজাবে না। সো এরকম হলে আমরা যদি খুব তাড়াতাড়ি কেউ আমাদের কাছে আসে যে ধরেন আপু আমাদের 3-4টা আমার চুল পেকে গেছে, 3-4টার মতন, আমার দেখতে ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রোলাইসিস করতে পারেন, সেটা মাথায় হোক, দাড়ির স্থানে হোক। বাট যদি অসংখ্য পরিমাণে হয়, সেক্ষেত্রে আসলে এটা কাজ করে না। আইপিএল এর ক্ষেত্রেও সেম, আইপিএল লেজারের ক্ষেত্রেও সেম। এটা না বেসিক্যালি আসলে আমি বলবো যে ট্রিটমেন্টের থেকে প্রিভেনশনটা আমাদের বেশি জরুরি। যতটুকু সম্ভব লাইফস্টাইলের মাধ্যমে স্ট্রেস কমিয়ে, মেডিটেশন করে, খাবার দাবার ঠিক রেখে প্রিভেন্ট করাটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। একেবারে প্রাথমিক পর্যায়ে যখন আসলে চুল পাকতে শুরু করেছে, তখন চিকিৎসকের কাছে আসবার পর আপনারা কি করে থাকেন? আমরা তো ফার্স্ট অফ অল তো ওনার হিস্ট্রি নেই, যেটা আমি বলেছি যে আমার ফার্স্টেই মাথায় থাকে ওনার জিনের কি অবস্থা, তো জেনেটিক হিস্ট্রিটা কি। যদি বলে যে না আমার ফ্যামিলিতে এই ধরনের কোনো হিস্ট্রি নেই, আমারই এটা হচ্ছে, তখন আমি তার লাইফস্টাইলের কোয়েশ্চেন করা শুরু করি। দেখা যায় যে সে অসম্ভব বিজি একটা মানুষ, অথবা খুবই স্ট্রেসে থাকে, অথবা যেমন গতকালকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছে পিআরপির জন্য, তো ওনার সেম প্রবলেম যে চুল পাকার ইয়েটাও আছে। তো ওনার যখন আমি হিস্ট্রি নিলাম, সে বললো যে আমি মাত্র রাতে আধা ঘন্টা ঘুমিয়েছি। সো ক্যান ইউ ইম্যাজিন যে একটা মানুষ এখন যদি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে বাকি 23 আওয়ার্স সে জেগে আছে, তাহলে তার শরীরে কি পরিমাণে হরমোন ইমব্যালেন্স তৈরি হয়েছে এবং কি পরিমাণে স্ট্রেস হরমোন তৈরি হয়েছে, যেটার ফলে যে কোনো আপনি শুধু চুল পাকা কেন, আপনি বয়সের আগে বুড়িয়ে যাবেন, আপনার স্কিনে রিঙ্কলস চলে আসবে, আপনার বয়সের ছাপ চলে আসবে। সো এখানে আসলে এই জিনিসটা আমরা সবার আগে দেখি যে জেনেটিক্স, তারপর হচ্ছে তার লাইফস্টাইল, এই দুটো দেখার পরে আমরা কিছু ব্লাড টেস্টের জন্য যদি প্রয়োজন মনে করি, কিছু ব্লাড টেস্ট দেখি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, স্পেসিফিক্যালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আয়রন প্রোফাইলটা দেখা হয়, জিঙ্ক দেখা হয়, এগুলোর ভূমিকা আছে। তারপরে আমরা আস্তে আস্তে চিকিৎসার জন্য
এগোই, যদিও আমি বললাম যে 30-35% ট্রিটমেন্ট এখানে কাজ করবে। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে? চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আসলে ওনার মাইন্ডসেটটা চেঞ্জ করার আমি বিশেষ করে ট্রাই করি। যে অনেকে থাকে ফ্রাস্ট্রেটেড, যে ইভেন আমার কাছে এমনও কিছু আমি ক্লায়েন্ট বা রুগী পেয়েছি যারা বিয়ে হয়নি মেয়েটার, এখনো সামনে বিয়ের চিন্তা ভাবনা চলছে, কিন্তু চুল পাকার এই সমস্যাটা নিয়ে খুবই খুবই বিব্রতকর অবস্থায় আছে এবং কনফিডেন্স লেভেল একেবারে লো হয়ে গেছে। চুল কালার করছে ওটাকে ঢাকার জন্য, কালার করতে করতে যেটা হবে যে হিতে বিপরীত কালারের যে ক্ষতিকর যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলোতে আরও বেশি চুল পাকা বেড়ে যায় কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান। সো আসলে আমি কাউন্সিলিং করে তার মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে চেষ্টা করি যে দেখো তোমার যদি এটা জেনেটিক হয়ে থাকে তোমার এটা হবে, এটাকে স্বাভাবিক মেনে নাও। সো কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করি, তারপরে আমরা আসলে ট্রিটমেন্টে আসি। যারা আসলে চুলে হিট ব্যবহার করছেন কিংবা স্প্রে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই চুল পাকার সম্ভাবনা কতদূর রয়েছে? হিটে তো আসলেই চুলটা আপনার মানে চুলের যে পুরা শ্যাফটটা এটা তো পুরাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে হিটে। ইভেন আপনি যদি সপ্তাহে একবারও হিট ইউজ করেন তারপরে দেখবেন 2-3 দিন মানে 72 ঘন্টার মধ্যে কিন্তু চুলটাকে নিস্তেজ লাগবে। আপনি গোসল করছেন, আপনি শ্যাম্পু করছেন, বাট চুলের ওই প্রাণবন্ত যে ওটা কিন্তু থাকবে না। সো যারা রেগুলার বেসিসে এটা করে তাদের ক্ষেত্রে তো অনেক ক্ষতিকর, এবং হেয়ার স্প্রেতেও অনেক কেমিক্যাল আছে। এবার যদিও আজকাল বাজারে আমি শুনছি যে মানে শুনেছি যে অর্গ্যানিক অনেক কিছু আসছে, সো অর্গ্যানিক এগুলোকে আমরা ওয়েলকাম করি ডেফিনেটলি, বাট হেয়ার স্প্রে যেটা চুলকে হার্ড করে দিচ্ছে এখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, সেটাও আপনার চুল পাকার ক্ষেত্রে যদি কেউ রেগুলার ইউজ করে চুল পাকার ক্ষেত্রে এটা কিন্তু ভূমিকা পালন করে। আমরা অনেক সময় দেখি যে বয়সের সাথে সাথে বয়সের এক ধরনের ছাপ আমাদের ত্বকের মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে আসলে আপনাদের যারা শরণাপন্ন হচ্ছেন আপনাদের কাছে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা তাদের ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি আপনারা দিয়ে থাকেন? ফার্স্ট অফ অল তো মেনে নিতে হবে আমার বয়স হচ্ছে, সো বয়সের সাথে সাথে আমার নেচার থেকে আল্লাহ প্রদত্ত যেই চেঞ্জগুলো আমার আসবে এটাকে মেনে নিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য হচ্ছে বয়সের আগে অনেক বুড়িয়ে যাচ্ছে অনেকে ওভার মেকআপ ইউজ করার জন্য, এবং ওই যেটা বললাম যে অনেক স্ট্রেস নিয়ে নিচ্ছে, কর্পোরেট একটা কালচার চলে আসছে আমাদের, কম্পিটিশন চলে আসছে, তারপরে মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল নাই। দেখবেন যে কোনো মানুষ টিকটক বা ইনস্টাগ্রামে এসে ফিল্টার লাগিয়ে চলে আসতেছে সামনে, যখন সে ফিল্টার অফ করে আয়নার সামনে যাচ্ছে তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আমি ওরকম দেখতে না কেন, আমি কেন এরকম। সো এইরকম বিভিন্ন ফ্রাস্ট্রেশনের জন্য শরীরে যে হরমোন ইমব্যালেন্স হচ্ছে এই জন্য যেটা হয় যে অ্যাকচুয়ালি এই বয়সের ছাপটা কিন্তু অনেকের অনেক দ্রুত চলে আসতেছে, এটা কিন্তু অ্যালার্মিং। সো এটার জন্য আমাদের কাছে মানুষ আসে এবং আমাদের পরামর্শ থাকে অনেক কিছুই, শুধুই যে আমি আমার চিকিৎসা বা আমার স্কিন সেন্টারে যে শুধুমাত্র এই বোটক্স, ফিলার্স অ্যান্ড থ্রেডস এগুলোতে সীমাবদ্ধ সেটা না, আরও অনেক হাই রেঞ্জের অ্যান্টি এজিং ট্রিটমেন্টস আমাদের কাছে আছে। সো আমরা তো সবাই জানি এগুলো বলতে বলতে আমি এই পর্যন্ত যে বোটক্স আমাদের রিঙ্কল দূর করে, ফিলার্সের মাধ্যমে আমরা স্কিন টান টান করি এবং কিছু জায়গায় ফিল করা হয়, ভলিউম বাড়ানো হয়, গর্ত পূরণ করা হয়, থ্রেডসের মাধ্যমে স্কিনকে টাইট করা হয়। সো অনেকে থাকেন যে এইগুলো করতে চান না, যে এইগুলো ইনজেক্টেবলস এক্সপেন্সিভও আছে, অনেকের ভয় থাকে ইনজেকশনে। সো এটার অল্টারনেটিভ অনেক অনেক নতুন পদ্ধতিতে আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করে থাকি। মেজোথেরাপি আছে, পিআরপি আছে, বিভিন্ন ধরনের স্কিন কেয়ার আছে, সেরাম আছে অ্যান্ড কনসালটেশন। আর সবার আগে যেটা আমি বললাম যে আমি যেহেতু খুব ন্যাচারাল মানুষ, সো আমি সবার আগে পেশেন্টের ডায়েট এবং তার লাইফস্টাইল এবং এগুলোর উপর এমফাসিস দেই। এগুলো করে তারপরে হচ্ছে আমরা এই অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য আর কি মানুষকে ওয়েলকাম করি। অ্যাডভান্স ট্রিটমেন্ট যারা নিচ্ছেন তারা সফলতা কেমন পাচ্ছেন? ডেফিনেটলি অনেক ভালো, ডেফিনেটলি, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুবই একটা হাইপ, বাট এটা যদি প্রপার হ্যান্ডে করা হয়, যদি আপনি অনেকে আছে আমি শুনেছি মেডিকেল পার্সন না কিন্তু তারা করছে এসব, ধরেন গ্লুটাথায়ন ইনজেকশন নিতে চলে যাচ্ছে বিউটি পার্লারে, সো এগুলো তো ঠিক না, বিকজ এখানে অনেক সাইড ইফেক্টস নিয়ে আমাদের কাছে আসে। সো এটা আসলে এক্সপার্ট হ্যান্ডে যদি করা হয় এই সমস্ত অ্যাডভান্স ট্রিটমেন্ট অনেক সুন্দর ন্যাচারাল ইফেক্ট দিবে আপনার ইয়েকে, মানে আপনার যে বিউটিটা আছে আপনার বিউটিটাকে এনহ্যান্স করবে, আপনার যে এইজিংয়ের যেই ছাপটা শুরু হয়েছে যদি আপনি প্রথম থেকে এটাকে চালু রাখেন এবং অল্প পরিমাণে আপনি সুন্দরভাবে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো মেনটেন করে যান তাহলে আপনি অনেক দিন ইয়াং থাকতে পারবেন। যারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, বিভিন্ন বিউটি পার্লারে যাচ্ছেন, পরবর্তী জীবনে তারা কি কি এই যে কমপ্লিকেশনের কথা বলে থাকি, কি কি কমপ্লিকেশনের সম্মুখীন তারা হচ্ছেন? ও মাই গুডনেস, অনেক কমপ্লিকেশনস, অনেক।
ফার্স্ট অফ অল তো বিউটি পার্লারে যে হাইড্রোফেশিয়াল করে আসছে, হ্যাঁ করার পরে হয়তো বা তার অ্যাক্টিভ পিম্পল ছিল মুখে, হাইড্রোফেশিয়ালের পরে একেবারে মানে ডিজাস্টার অবস্থা, মুখ ভরে গেছে অ্যাকনে ভালগারিসে পিম্পল হয়ে। তারপরে আমরা অনেক ইয়েতে পেয়েছি যে মেডিকেল পার্সন আবার থ্রেট করেছে, থ্রেট করে বিভিন্ন জায়গায় বিশেষ করে চোখের নিচে ব্রুইজ হয়ে গেছে এবং সেই ব্রুইজ যেতে অনেক সময় লাগছে। ওভারডান অনেক ইয়ে আছে, যেমন এক জায়গায় বেশি করে ফেলেছে, এক জায়গায় কম করে ফেলেছে, মুখ বাঁকা করে এনেছে, অনেকে হচ্ছে হাসি বাঁকা হয়ে যায়, বোটক্স করে আনে বিভিন্ন নন মেডিকেল পার্সনের হাতে। আর গ্লুটাথাইন ইনজেকশন তো বলতে পারেন বিউটি পার্লারে অহরহ হচ্ছে এবং এটা এত অ্যালার্মিং বিকজ এখানে এই আইভি ককটেলটা দেওয়ার জন্য অবশ্যই একজন নার্স বা সিস্টারের হাতে দিতে হয়, অবজারভেশনে থাকতে হয়, পেশেন্টটার সব কিছু লিভার কিডনি সব কিছু ঠিক আছে কিনা এগুলো অ্যাসেস করতে হয়। কিন্তু এটা মানুষ জাস্ট পার্লারে যাচ্ছে, ইনজেকশন দিচ্ছে, চলে আসতেছে। এই জিনিসগুলোর ইম্প্যাক্ট আসলে সামনে অনেক খারাপ যদি কোনো প্রপার হ্যান্ডে এই ট্রিটমেন্টগুলো না করা হয়। নিশ্চয়ই আপনার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাকা চুল দূর করার উপায় নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল। এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না, তখন আমাদের দেখার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রথমটিই কিন্তু হারিয়ে যায়। এই চুলের যত্ন নিন, চুলকে সুস্থ রাখতে হবে। ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর। অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেইন কিন্তু আমরা পেয়ে থাকি। সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে, অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে, আমাদের পানি অনেক সময় ভালো থাকে না, এই পানির কারণে পড়তে পারে। কিন্তু ঠিক যদি আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যদি ঠিক রাখতে পারেন তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায়। কি রাখবেন খাদ্য তালিকায়? খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন। প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায়, প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত সেটা কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম, দুধ, এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ। এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম। সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি তাহলে চুলের গ্রোথ ভালো থাকে, মজবুত থাকে, ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন, যেরকম ধরেন একটু পামকিনে প্রচুর ভিটামিন এ আছে, এই বিটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিয়েন্টের ঘাটতি সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে। এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায়। যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস, গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা হালুয়ার মতো, অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন। এটা চিকেন দিয়ে রান্না করা যায় যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন। সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময়, তার সাথে যদি একটু ক্যারেটস দিয়ে দিই, একটু মিক্সড ভেজিটেবল, সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি দুটোই কিন্তু ফিল আপ করে দিবে। খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয়। জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা এই ধরনের খাবারগুলো রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে। চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস, যেটি আমরা খাবারে তো রাখি, একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রাফ না হয় অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি চাইলে দিতে পারেন একটু মেহেদির গুঁড়া, এগুলো দিয়ে চুলের যে স্কাল্প, এই যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না। সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায়, রাতের ঘুম যদি ভালোভাবে করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাড়তি যে ঝামেলাটা, যে চুলের যেই যত্ন নেওয়াটা, এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে। পাকা চুল দূর করার জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে? ফার্স্ট অফ অল তো প্রতিরোধের মধ্যে আমি দেখব যে আমার খাদ্য অভ্যাস, আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি যা খাবো এটার মধ্যে প্রপার
পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক আছে কিনা। যদি না থাকে আমি সাপ্লিমেন্ট টেক করব। সাপ্লিমেন্ট নিলে যেটা হবে যে আপনার প্রপার যে ভিটামিন ডেফিসিয়েন্সিটা ওটা থাকবে না, সুতরাং আপনার এই চুল পাকার সম্ভাবনা 50% এখানে কমে যাবে। আর বাদ বাকি এগুলোর মধ্যে যেটা আপনার ভালো একটা ঘুম দরকার, আপনার শরীরের হরমোনটাকে ঠিক রাখার জন্য স্ট্রেস ফ্রি যতটুকু সম্ভব, নিজেকে স্ট্রেস ফ্রি রাখা যতটুকু পসিবল আর কি এটা। আর বাহ্যিক যেই এগুলো আমি বললাম এতক্ষণ যে আপনার হেয়ার স্টাইলিং আপনি যতটুকু সম্ভব কম পরিমাণে কেমিক্যাল হেয়ারে ইউজ করবেন। হেয়ার কালার বলেন, হেয়ার পার্ম করা বলেন, স্ট্রেটনিং বলেন, যা কিছু করবেন আপনি এটা যত সম্ভব কমিয়ে করবেন এবং হিটটা কম পরিমাণে ইউজ করবেন হেয়ারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বক উজ্জ্বল করার উপায় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই যুগটা হচ্ছে এরা অফ অবেসিটি। দেখুন 20-25 বছর আগেও কিন্তু দুনিয়ার লোকজনও কিন্তু এত অবেসিটি ছিল না। সুতরাং আমাদের অবেসিটি বাড়ছে এবং ফ্যাটি লিভারের পরিমাণও বাড়ছে। ওয়ার্ল্ডের এই মুহূর্তে যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে 20% অফ দ্য অ্যাডাল্ট পপুলেশনস সাফারিং ফ্রম ফ্যাটি লিভার, সাধারণ মানুষের জন্য কথাটা আর কি। আমরা আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি স্টিয়াটোটিক লিভার ডিজিজ। নর্মালি লিভারের মধ্যে ফ্যাট থাকে কিন্তু 5 to 10%, নট মোর দেন দ্যাট। এটা থাকে 5% পর্যন্ত। কিন্তু বেশি পরিমাণে ফ্যাট যখন জমা হয়, আগে চিন্তা করা হতো যে এই ফ্যাটটা হচ্ছে ইনার, তাদের নিষ্ক্রিয়তা জাস্ট দখল করে আছে। কিন্তু না, এই ফ্যাটগুলো যেখানে লিভারের মধ্যে যখন থাকে ওইখানে তারা প্রদাহ তৈরি করে। প্রদাহ তৈরি করলে কি হয় যে লিভারটা আসল যে টিস্যুগুলো আছে, লিভার সেলগুলো মরে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।